গুড ইভিনিং টিম প্রীতম কুন্ডুতে সকলকে স্বাগত। দেখুন, একটা সাবজেক্ট আজকে যেটা আমরা আলোচনা করব, প্রত্যেকেই কম বেশি জানি যে আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করব। তো এই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি আমাদের জানা দরকার যে কিসের জন্য ক্রিপ্টোকারেন্সি, কি বা দরকার পড়লো, বা আমরা যে যেখানে রয়েছি, যে একটা সাবজেক্টে রয়েছি, কেউ বিজনেস করি, কেউ চাকরি করি, কেউ আর কিছু করি, যে যেখানে রয়েছি সেখানে তো বেশ ভালোই আছি, তাহলে ক্রিপ্টোকারেন্সি কেন, বা হচ্ছে নতুন করে আবার একটা কিছু বিজনেস কেন, লগ্নি কেন। আচ্ছা, আপনারা একটু নিজেদেরকে মিউট করে নিন। হ্যাঁ, তো যেখানে ছিলাম যে আমাদের আজকে আবার ক্রিপ্টোকারেন্সি কেন নতুন করে, বা নতুন একটা সাবজেক্টে আসা কেন, বা নতুন এই প্রেজেন্টেশন কিসের জন্য। দেখুন, আজকে আমরা কিছুদিন আগে একটা বিষয়, একটা ফেজ পার করে এসেছি, সেটা হচ্ছে 2019 থেকে 21 পর্যন্ত খুব ভয়াবহভাবে করোনা পরিস্থিতি এবং লকডাউনের মধ্যে দিয়ে আমরা পেরিয়েছি। সেটা আমাদের কাম্য ছিল না। আমরা রিসেন্টলি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, যেটাও আমাদের কাম্য নয়, বাট চলছে। এবং গোটা বিশ্ব জুড়ে যা আছে আছে, ভারতবর্ষের দিকে যদি তাকাই তাহলে দেখব আমাদের বিলো প্রভার্টি লেভেল, ভারতবর্ষের প্রচুর মানুষ দারিদ্র সীমার নিচে, সেটাও কিন্তু আমাদের কাম্য নয়। এবং ভারতবর্ষে এত হারে বেকারত্ব, সেটাও কিন্তু আমাদের কাম্য নয়। বাট এগুলো কিন্তু আমাদেরকে পরিস্থিতির সঙ্গে সঙ্গে মেনে নিতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। আর যখন যেমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, আমাদেরকে কি করতে হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে চলতে হচ্ছে। যেটা ডারউইন বলেছিলেন, চার্লস ডারউইন স্যার বলেছিলেন যে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব। তো এই যোগ্যতমের উদ্বর্তন নীতি অনুযায়ী যারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে না, যারা নিজেদেরকে আপগ্রেড করতে পারবে না, তারা কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে, এবং তারা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আজকে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। কেউ শুনে থাকবেন, কেউ শোনেননি, বা আপনাদের কাছে মনে হতে পারে অনেক পুরনো অভিজ্ঞতার সঙ্গে ম্যাচ করে অনেক কিছু ভাববেন। তো পুরো সাবজেক্টে যদি মন দিয়ে শোনেন তাহলে দেখতে পারবেন যে বিষয়টা কি। আমরা একটা সময় ইউজ করেছি জিনিসের বিনিময়ে জিনিস দেওয়া নেওয়ার একটা পদ্ধতি, অর্থাৎ বিনিময় প্রথা আমাদের মধ্যে প্রচলিত ছিল। প্রাচীন ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে বিনিময় প্রথা আমাদের প্রচলিত ছিল। কারণ ক্রিপ্টোকারেন্সি কি, এই জায়গাটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে ফার্স্টেই বুঝে নিতে হবে যে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে কি ছিল না, আমরা দেখেছি যে জিনিসের বিনিময়ে জিনিস দেওয়া নেওয়া হয়েছে। আমরা দেখেছি তারপরে তামার নোট, আমরা দেখেছি বিভিন্ন রকম ধাতুর মুদ্রা, বিভিন্ন রকম চামড়ার নোট, এই সমস্ত চলেছে। বাট সেগুলো কিন্তু যুগের হাওয়ায় বদলে গেছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে না, যুগের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা আমাদের দরকার হয়েছে। তার কারণ আমরা আর জিনিসের বিনিময়ে জিনিস কিন্তু দেওয়া নেওয়া করতে পারবো না। আর সেই মান্ধাতার আমলের সেই নোট বা সেই বিষয়গুলোকে ব্যবহার করতে পারবো না। আজকে কেবল ওইদিকে যেতে হবে না, দেখুন না আমাদের এই যে সময়টা, এই সময়ে আমরা কিছুদিন আগে, কয়েক বছর আগেও দেখলাম যে পরিবর্তন হয়ে গেল যে নোটগুলো, সেই নোটগুলো যদি আমরা ইউজ করতে যাই এখন কিন্তু ইউজ করতে পারবো না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কি কারেন্সি ইউজ করি না, ফোন পে, গুগল পে, আমরা এটিএম কার্ড ইউজ করি। অর্থাৎ এই যে কারেন্সির চেঞ্জ, যেটা আমরা অ্যাকসেপ্ট করেছি, আমরা যদি অ্যাকসেপ্ট না করি তাহলে আমাদেরকে কিন্তু অনেক ভুক্তভোগী হতে হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই হচ্ছে কারেন্সির পরিবর্তন। আজকের ডেটে দাঁড়িয়ে নোট, আজকের ডেটে দাঁড়িয়ে গুগল পে, ফোন পে, সবকিছুই কিন্তু কারেন্সির মাধ্যম। বাট আমরা যে হাতে নিয়ে ছুতে পারি সেই কারেন্সিটাকে বলা হয় ফিয়েট কারেন্সি। যেমন ধরুন আমাদের দেশের রুপি, বাংলাদেশের টাকা, এইভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কারেন্সি রয়েছে। আমরা এই যে ক্রিপ্টোকারেন্সির কথা বলছি, এই কারেন্সিটা হাতে ছুঁয়ে দেখা যায় না, ডিজিটাল অ্যাসেট। এটা হচ্ছে ডিজিটাল অ্যাসেট। যেমন ধরুন গুগল পে করলে আমরা যেমন মানুষকে পাঠাই, তখন কোনো ছুঁয়ে ধরে দেখার মতো জিনিস পাঠাই না, সে তার ব্যাংকে একটা সংখ্যা যায়, আমার ব্যাংকে সে পাঠালে সংখ্যা আসে, ঠিক তেমন ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও তাই। এই কারেন্সিটা থাকে কোথায়? এটা ব্লক চেনে সিকিউর থাকে। এটার কি করে সূচনা হলো, এটা এলো কোথা থেকে না, এর সূচনা হলো 2008 সালে। গোটা বিশ্ব জুড়ে, আপনারা একটু গুগল করলে দেখতে পাবেন যে গোটা বিশ্ব জুড়ে ব্যাংক দেউলিয়া হয়ে যায়। আমেরিকার বুকে একটা বড় সড়ো ব্যাংক, লেহমান ব্রাদার্স, একটু গুগল করবেন, ব্যাংক যেখানে 2 কোটি টাকা লাগে কেবলমাত্র অ্যাকাউন্ট ওপেন করতে, সেই রকম একটা ব্যাংকও কিন্তু দেউলিয়া হয়ে যায়। তো সেইখান থেকে ক্রিপ্টোকারেন্সির যাত্রা, যে কি করে আমাদের টাকাটা সুরক্ষিত রাখা যায়, সেখান থেকে শুরু হয় ব্লকচেন সার্ভিস। সেখান থেকে শুরু হয় যে টাকাটাকে ক্রিপ্টো অ্যাসেট হিসেবে যদি রাখা যায় তাহলে কিন্তু আমরা গেনার হবো, অর্থাৎ আমাদের টাকাটা নষ্ট হবে না, হ্যাকিং হবে না। কেন হবে না? ব্লকচেনের উপর প্রচুর, আমি নিজেও ভিডিও বানিয়ে রেখেছি আমার ক্রিপ্টোকারেন্সির আরো তথ্য সেখানে আপনারা দেখতে পারবেন আমরা ইউটিউব চ্যানেলে গেলে। তো এই যে বিষয়, এখানে আমাদের করণীয়টা কি? আমরা আমাদের টাকাটা সিকিউরড রাখতে পারি। কি দরকার? আমাদের তো টাকা বেশ সিকিউরড আছে, ব্যাংকে রাখছি। আচ্ছা, ব্যাংকে যে রাখছি সেই টাকাটা কি আদেও সিকিউরড, আদেও সেফ? একটু ভাবুন তো।
টাকাটা ঠিক একটা করে ভোট হয় আর ভোটের পরে পরে জিনিসের দাম বেড়ে যায়, টাকার কি দাম বাড়ে? এই গতবার ভোটের পরে পেট্রোলের দাম বেড়ে গেছে, ভারতবর্ষের কথা বলছি, পেট্রোলের দাম বেড়ে গেছে ৮০ টাকা থেকে কোথায় চলে গেছে ১০৫ ১১০-এ। আমরা যদি ৮০ টাকা ব্যাংকে ছিল সেই টাকাটা যদি সরকারকে বা ব্যাংকে গিয়ে বলি যে আমাকে ১১০ টাকা ১০৫ টাকা দিন, দেবে? দেবে না। তার মানে টাকাটা কিন্তু আমার বাড়ছে না, সিকিউরডও নয়, সেফও নয়, শুধুমাত্র ডিজিটটা রয়েছে ওখানে, শুধুমাত্র সংখ্যাটা রয়েছে, ওই সংখ্যার এগেনস্টে সংখ্যাটা দিচ্ছে, তার বেশি কিচ্ছু নয়। অথচ আমরা এখানে রাখলে কি হচ্ছে, শুধু জয়যাত্রাটা, এর পরিবর্তনটা আপনারাও দেখতে পারবেন। 2009 সালে যে কারেন্সিটা ভ্যালুলেস ছিল, বলুন না, মার্কেটে যখন নতুন কিছু আসে তখন কি হয়, তার দাম থাকে না, জিরো ভ্যালু তার, কারণ সে নতুন এসছে, তাকে স্ট্রাগল করে মার্কেট করতে হবে। তো জিরো ভ্যালু, ভ্যালুলেস ছিল যে কারেন্সিটা 2009 সালে, শেষের দিকে দাঁড়ালো 5 টাকা। আজকের ডেটে কারেন্ট সিনারিও হয়তো দেখুন 32 লক্ষ কি 33 লক্ষ টাকা দাম। কিসের নাম বলছি? ক্রিপ্টোকারেন্সির মাদার কারেন্সি বিটকয়েন, যেটা জন্মদাতাকে সতোশি নাকামোটো। এবার সতোশি নাকামোটো হতে পারেন গ্রুপ অফ সায়েন্টিস্ট, হতে পারেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কে তিনি কিন্তু প্রকাশ্যে আসেননি। তিনি যখন প্রকাশ্যে আসেননি আমি বলবো না যে কে, কারণ ব্যক্তিটিকে আমি দেখিনি, বাট একটা রূপক নাম, কাল্পনিক নাম হতে পারে, তিনি কিন্তু আত্মগোপন করে রেখেছেন এত বড় একটা ইনভেন্ট, এত বড় একটা আবিষ্কার করার পরে। এই আবিষ্কারটা আমাদেরকে কি করে বেনিফিট করতে পারে, বেনিফিটেড করতে পারে? দেখুন আজকে এই যে পরিবর্তন, অর্থাৎ ভুল করেও যদি কোনো একটি ব্যক্তি 2009 সালে 5 টাকা রেখেছিল, খুব ভালো করে শুনবেন, মাত্র 5 টাকা যে ব্যক্তিটি রেখেছিল, আজকের ডেটে দাঁড়িয়ে সেই ব্যক্তিটির কাছে 32 থেকে 33 লক্ষ টাকা ওয়ালেট হয়ে গেছে। তাহলে ভুল করে যদি 5 টাকার বদলে একটু বেশি রেখে দিত তাহলে কি হতো? অঙ্ক করে নিন, যত খুশি, যতটা বেশি রাখতো ততটা বেশি হতো। গল্প করছি না, অবাক করার মতো কিছু বলছি না, লজিক্যালি বলছি, যেটা সায়েন্স রয়েছে, যেটা হচ্ছে হয়েছে, যেটা প্রমাণ রয়েছে। তো কি, এই কারেন্সি ছিল ব্লকচেনে, এক্সচেঞ্জে। আমরা ব্যাংকে যেমন টাকা রাখি তেমন এখানে ইউজ করতে হয় এক্সচেঞ্জ, এক্সচেঞ্জের মধ্যে আমাদের টাকা সিকিউর থাকবে, সেই টাকাটা আমার কি হবে, ট্রেডিং করে করে বাড়াতে হবে। আমরা এই কারেন্সিগুলো প্রচুর, ওটা দেখা দেখি, তারপরে মার্কেটের প্রয়োজন অনুযায়ী, মার্কেটে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী আজকে ক্রিপ্টোর জন্ম হয়, বা হচ্ছে বিটকয়েনের জন্ম হয় কেবলমাত্র মানি ট্রানজ্যাকশনের জন্য বা টাকাটাকে সুরক্ষিত রাখার জন্য। তার পরবর্তী ক্ষেত্রে এখন সোলার, সোলানা টোলানা, হ্যান ত্যান অনেক, ইউএসডিটি, টিথার, এক্সআরপি, অনেক কারেন্সি এসছে বিভিন্ন ব্যাংকিং ট্রানজ্যাকশনের পারপাস, বিভিন্ন পারপাস, বিভিন্ন তাদের প্রজেক্ট রয়েছে, যেটা আপনারা কয়েন মার্কেট ক্যাপে গেলে দেখতে পারবেন যে কি কারেন্সির কোন প্রজেক্টটা রয়েছে। তো এই প্রজেক্ট পারপাস কি হচ্ছে না, কারেন্সিগুলো কিন্তু আসছে মার্কেটে, এই প্রজেক্ট পারপাস প্রচুর কারেন্সি এসছে, আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় 17,000 18,000 কারেন্সি। তাহলে এই যে এত কারেন্সি মার্কেটে এলো, এইখানের থেকে আমরা কিভাবে প্রফিট নিতে পারি, আমাদের করণীয় কি? সেখানে যেমন করে আমরা সাধারণ মার্কেটে, সাধারণ বাজারে আমরা দ্রব্য নিয়ে ব্যবসা করি, সাধারণ জিনিস নিয়ে ব্যবসা করি, ঠিক তেমন এখানেও ব্যবসা করা যায়। আমি একটু আগে শুরু করেছিলাম যে সিনারিও বদলেছে, বা এমন এমন সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়েছে, যার জন্য আমরা কিন্তু নিজেরা দায়ী নই, বাট ভোগ করতে হয়েছে আমাদেরকে, বা কোনো অংশে হয়তো দায়ী হলেও হতে পারি, সেই জায়গায় আমি যাচ্ছি না। তো ভোগ আমাদেরকে করতে হচ্ছে, সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে। আজকের ডেটে আবারও শুনছি করোনা পরিস্থিতি বাড়ছে, তাহলে এরকম অবস্থায় আমরা নিজেদের যে কর্মসংস্থান সেটা বজায় রাখতে নিজে কি করে বজায় রাখবো? সরকারি চাকুরে যারা, তারা আজকে হয়তো পেয়ে যাচ্ছে, আজকে রয়েছে, আছে, ঠিক আছে, কিন্তু একটা সময় মানুষ বুঝবে যেভাবে চলে না, বিদ্রোহ বিপ্লব এক সময় হবে, তখন কিন্তু আর তাদের গদিটাও বজায় থাকবে না, তাদের ইনকামটাও বজায় থাকবে না। তাহলে তখন সাধারণ মানুষ, ছেড়ে দিন ওদের কথা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা সাধারণভাবে কাটাতে চায়, বা বড় বড় ব্যবসায়ীরা অন্তত, তারা প্রথম থেকেই জানতো, তারা প্রথম থেকেই লগ্নি করেছে, তারা প্রচুর আর্নিং করছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি করণীয়? আমরা বাড়ি বসেও কি কিছু করতে পারি? হ্যাঁ, বাড়ি বসেও করতে পারি। আমরা বাড়ি বসে কোথাও না গিয়ে, কারণ লকডাউন পরিস্থিতি বলুন, বা হচ্ছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি বলুন, এক্ষেত্রে আমাদের কর্মসংস্থান বাড়াবার কিন্তু আমরা সময় পাই না আর নতুন করে। তাহলে তার মধ্যে থেকে সময় বার করা, বা হচ্ছে আমাদের বাড়িতে বসে বা যে কোনো জায়গায় যেখানে আমি রয়েছি সেখানে খুবই ইজিলি কি করে আমরা একটা বিজনেসকে ডেভেলপ করতে পারি, তার উপায় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এবং সেখানে আমাদেরকে সহযোগিতা কে করবে? একটা নতুন ইনভেন্টেড রোবট, যেটা হচ্ছে রয়্যাল কিউ বট। এই রয়্যাল কিউ বটটা আমাদেরকে ট্রেডিং করে দেবে। কিরকম? আমরা বলছিলাম যে এক্সচেঞ্জে আমরা ফান্ড রাখবো, সেটাকে কম কম দামে কিনবো, বেশি দামে সেল করবো, যেটা সাধারণ ব্যবসায় করি, কম দামে যে কোনো জিনিস কিনি, বেশি দামে বিক্রি করি, এটাই হচ্ছে বিজনেসের এথিক্স, এটাই হচ্ছে বিজনেসের রুল। এই ক্ষেত্রেও তাই হবে। এই ক্ষেত্রে আমরা ক্রিপ্টোকারেন্সি, যে ভালো ভালো কারেন্সিগুলো, সে দায়িত্ব আমি নিজে পড়াশোনা করে বার করতে পারি, সে দায়িত্ব রোবটের হাতে দিতে পারি, ও নিজেও
কি করবে, ভালো কারেন্সি গুলোকে চুজ করতে পারবে। আবার আমি যদি পারমিশন দিই যে এই কারেন্সিটা চুজ করতে হবে, সেই কারেন্সিটাও চুজ করবে। যেমন ধরুন বিটকয়েন আজকে 2009 সালে শুরু হয়ে আজকের ডেটে 32 লক্ষ টাকা, 5 টাকা থেকে 32 লক্ষে যে এলো, একদিনে একবারে হাই হয়ে যায়নি, তো ধীরে ধীরে জিগজ্যাগ ওয়েতে বেড়েছে। তাহলে এই যে জিগজ্যাগ ওয়েতে বাড়লো, একবার বেড়েছে একবার কমেছে, যখন যখন কমেছে তখন যদি আমরা কিনতাম, তাহলে কি হতো, প্রত্যেক টপ গুলোতে আমরা সেল করতে পারতাম, প্রত্যেক টপে আমরা সেল করতে পারতাম, তার থেকে প্রফিট বুক করতে পারতাম। বাট ক্রিপ্টো মার্কেট প্রত্যেক মুহূর্তে চলছে, 24টা ঘন্টা। আমরা যদি ক্রিপ্টো মার্কেটের সঙ্গে অন্য কোনো মার্কেটকে কম্পেয়ার করি, বলবেন যে কেন ক্রিপ্টোই কেন, আমরা তো ফরেক্স ট্রেডিং করতে পারি বা হচ্ছে শেয়ার মার্কেট ট্রেডিং করতে পারি। সেই ক্ষেত্রে একটা বাইন্ডিংস রয়েছে, সেখানে কি 5-6 ঘন্টা 7 ঘন্টা মার্কেট খোলা রয়েছে, কোনো মার্কেট সপ্তাহে 2 দিন বন্ধ, কোনো মার্কেটে ফান্ড ইমিডিয়েট উইথড্র করা যায় না, কোনো মার্কেটে প্রচন্ড রিস্ক, আমার 24 ঘন্টার মধ্যে টাকাটা যদি প্রফিট হলো প্রফিট, না হলে লস। এখানে কিন্তু সে সমস্তের কোনো গল্প নেই। আমি যদি চয়েস ঠিকঠাক করি, আমি যদি ভয় না পাই, আমি যদি সেল না করে দিই, তাহলে আমাদের কোনো দিন কিন্তু লস হবে না। তার কারণ এই মার্কেটে লস বলে কিছু নেই। ক্রিপ্টো মার্কেটে আমি আজকে ফান্ড লাগিয়ে 5 বছর পর পর্যন্ত আমার ওই ফান্ডটা আমি বাঁচিয়ে রাখতে পারি, 5 বছর পর পর্যন্ত আমি তুলতে পারি, যত বছর খুশি পর আমি তুলতে পারি। কারণ দেখুন 9 সালে যারা ইনভেস্ট করেছিল, অনেকে আজও রেখে দিয়েছে, তারা কিন্তু আজও তুলতে পারবে, স্বাভাবিক। তো এইখানে আমরা ওই যে ট্রেডিংটা, এটা কি করবো, রয়্যাল কিউ রোবটের হাতে দায়িত্বটা দেবো। ফান্ডটা থাকবে আমার বিনান্স, হুবাই বা কয়েনবেস প্রো, যে কোনো একটা টপ ওয়ালেটে আমার টাকা থাকবে। বলবেন টাকাটা যে টপ ওয়ালেটে থাকবে সেটা সিকিউরড কতখানি, আমি গত ভিডিওতে দেখবেন দেখিয়েছি কি করে বিনান্সে টাকাটা সিকিউর থাকছে। বিনান্সে টাকাটা সিকিউরড এই জন্যই, ব্লক চেনের মধ্যে ওটা থাকছে। বিনান্সের যে সিস্টেম, বিনান্স কিন্তু অন্য কাউকে থার্ড পার্টিকে উইথড্র করতে পারমিশন দেয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যখন যখন বিনান্স উইথড্র করা হয়, টাকা উইথড্র করা হয় বিনান্স থেকে, ততবার ওটিপি আসে, শুধু একটাতে নয়। ম্যান্ডেটরি হচ্ছে ইমেল অ্যান্ড ফোন, আর আমি কিন্তু আরো একটা গুগল অথেন্টিকেটর আমি দিয়ে রাখতে পারি, তাহলে সেখানে টাকা সেফ, টাকা সিকিউর। আর আমার টাকা আমার হাতে, কারোর থার্ড পার্টির হাতে নেই। আমরা এতদিন যে কনসেপ্টে ছিলাম, চিট ফান্ড বলুন, আরওআই সিস্টেম বলুন, লোকে এসেছে টাকা চেয়েছে, টাকা দিয়ে দিয়েছি, কোথায় গেল আমরা জানি না, কোন সারদায় গেল কোন নারদায় গেল আমরা কিচ্ছু জানি না, সেখান থেকে টাকা কোথায় চলে যাচ্ছে, কাতে লগ্নি হচ্ছে, কিছুই আমরা জানি না। ক্রিপ্টোরও এখন প্রচুর স্ক্যাম চলছে। আপনার বাড়িতে এসে বলবে দেখুন আমরা ক্রিপ্টো থেকে ট্রেডিং করবো, আপনাকে প্রফিট দেবো, আমরা ক্রিপ্টোতে ট্রেডিং করবো, আপনাকে প্রফিট দেবো, বছরে 3 বছরে টাকাটা 3 গুণ হয়ে যাবে বা 4 গুণ হয়ে যাবে, এরকম অনেক কিছু বলবে, ঠিক আছে। তো এই সিস্টেমটাতে যে যে যাবেন, তার নিজের রিস্কে যাবেন, তার টাকাটা কিন্তু, কারণ লোকের হাতে চলে গেল, টাকাটা কিন্তু আপনার ঘরে বা আপনার হাতে নেই। বাট এইখানে কি হচ্ছে, ফোনের মধ্যে, আপনার নিজের ফোনের মধ্যে টাকা থাকছে, আপনি সেই টাকাটার ওনার, আপনি অপারেট করছেন। আর যেমন করে ফোন পে গুগল পে ইউজ করি আমরা টাকা ট্রান্সফারের জন্য, তেমন করে একটা বটকে অ্যাক্টিভ করে দিচ্ছি, সে কি করছে, আমার হয়ে 24 ঘন্টা প্রফিট করছে, আমার হয়ে 24 ঘন্টা কাজ করছে। ওকে শুধু পারমিশন দেওয়া আছে, ওকে শুধুমাত্র পারমিশন দেওয়া আছে যে ও বাই অ্যান্ড সেল, ট্রান্সফারও করতে পারবে না, উইথড্রও করতে পারবে না, কেবলমাত্র বাই অ্যান্ড সেল করবে। তাহলে টাকাটা সেফ, টাকাটা সিকিউর। এখন কি হতে পারে, আমরা এই ফান্ডটা যদি আমাদের কাছে এইভাবে রাখি এবং বটটাকে অ্যাক্টিভ করে দিই, তাহলে ও ট্রেডিং করবে। কতক্ষণ ট্রেডিং করবে, 24টা ঘন্টা ট্রেডিং করবে, ইন্টু 365 দিন ট্রেডিং করবে। আমাদের জন্য ও নিরলস, সব সময়, কোনো সময় কিন্তু বসে থাকবে না। তাহলে আমরা কেন করবো না? ট্রেডিং তো, ক্রিপ্টো মার্কেটের ট্রেডিং আমরা নিজেরা নিজেরা করে নেবো ফোনে। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল একটা মার্কেট, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 24 ঘন্টা খোলা, অন্যান্য মার্কেটের মতো নয় 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, 24 ঘন্টা খোলা। তাহলে 24 ঘন্টাই তো কেনাকাটা হতে পারে। এবং কেবল ভারতের লোক ক্রিপ্টোতে ইনভেস্ট করছে, ইনকাম করছে, তেমনটা নয়, গোটা বিশ্ব থেকে করছে। তাহলে গোটা বিশ্বে একসঙ্গে দিন রাত্রি হয় না, আর আপনি সারাদিন সারা রাত জেগে থাকতে পারবেন না। সেই জন্য বট আমরা যদি অ্যাক্টিভ করি, তাহলে কি হবে না, ও দিন রাত্রি 24টা ঘন্টা আমার হয়ে ট্রেডিং করবে, আমার হয়ে ও প্রফিট বুক করবে। আমরা দেখবেন যে কাজগুলো নিজেরা করি না, অথচ আমরা কিন্তু সেই বেনিফিট গুলো নিই, নিজেদের চুল কাটার ক্ষেত্রে, পোশাক তৈরি করার ক্ষেত্রে, সব কিন্তু আমরা কি করি, লোককে দিয়ে করিয়ে নিই। নিজে নিজে শিখে তারপর করবো এমন কিছু বলি কি? এমনটা কি ঢিঠ হয়ে বসে থাকি, জি জি আমি নিজে শিখবো তবে করবো, আদারওয়াইজ আমি করবো না, চুল বড় হয়ে যাক, নখ বড় হয়ে যাক, আমি কিন্তু করবো না, এরকমটা তো আমরা বলি না। তাহলে আমরা কি করি, যে কাজটা আমাদের নয় সেটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিই। তাহলে ক্রিপ্টো মার্কেটেও তাই, আমরা কিন্তু একটা বটকে, একটা রোবটকে হায়ার করতে পারি, যেখান থেকে এত রিটার্ন পাচ্ছি, এত সুন্দরভাবে প্রফিট হচ্ছে। শুধুমাত্র কি, ক্রিপ্টোর সিকিউরিটি কতটা, ক্রিপ্টোর ফিউচার কি, এই সমস্তগুলো আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। আমি প্রোগ্রাম টোটাল প্রেজেন্টেশন দেওয়ার পরে আপনাদের যা কোয়েশ্চেন থাকবে আমি সলভ করবো, বলবেন একটা একটা করে আমি সলভ করবো। বা আমার ফোন নাম্বার, আমার টোটাল ডিটেলস দেওয়া থাকবে, এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, আপনারা কিন্তু
আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এইখানে আমরা কি করব না, ফান্ডটাকে রেখে দিলেও ট্রেডিং করে আমাদেরকে প্রফিট দিচ্ছে। তাহলে এই যে 24 ঘন্টা আমার জন্য বটটা খাটবে, কাজ করবে, আমরা যদি সাধারণ একটা ব্যবসা করতাম এবং সাধারণ ব্যবসায় একটা মানুষকে যদি লোক সেখানে নিয়োগ করতাম, সেই মানুষটা আমাদের কাছ থেকে কতটা পেমেন্ট নিত? সে মাত্র 8 ঘন্টা খাটবে, লিগালি 8 ঘন্টা খাটানো উচিত তাকে। খুব জোর আমি খুব ভালোবেসে ভালোভাবে বলে তাকে 10 ঘন্টা খাটাতে পারি, 12 ঘন্টা খাটাতে পারি, বাট তার বেশি তো সে খাটবে না। তাহলে এইটুকু খাটবার জন্য সে মাসের শেষে 8,000, 10,000, 12,000, যেমন যেমন পজিশনে আমার দোকান, যেমন যেমন পজিশনে আমার ব্যবসা, যেমন যেমন আমার ব্যবসার গ্রোথ, একটা মানুষকে কিন্তু তেমন তেমন পেমেন্ট আমাকে দিতে হবে। আর এখানে বিশ্বাস করবেন না, আপনাদের হয়তো মনে হবে কি বলছে, এটাও কি সম্ভব? এখানে গোটা বছর ধরে মাত্র 120 ইউএসডিটি আর 1 ইউএসডিটি ট্রানজেকশন ফি, 121 ইউএসডিটি গোটা বছর ধরে নেবে আপনার কাছ থেকে ফিজ। যে ইন্ডিয়ার টাকায় কত? ইন্ডিয়ান টাকায় মোটামুটি 9.5 থেকে 10,000 টাকা। হ্যাঁ, 9.5 থেকে 10,000 টাকা মাত্র এই প্রফিট, এই পেমেন্টটুকুও নেবে, যেটা নিয়ে আমার জন্য কিন্তু ও 1 বছরের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। এই 1 বছরও আমার জন্য খাটবে, আমার জন্য ট্রেডিং করবে, প্রফিট দেবে। আর ফান্ড আমাকে এক্সট্রা যে ফান্ডটা আমি রাখবো, যেটা ব্যাংকে রাখতাম, ব্যাংকের বদলে আমি রাখবো কোথায়? না আমার বিনান্স ওয়ালেটে বা আমার হুবাই ওয়ালেটে বা আমার কয়েনবেস প্রো ওয়ালেটে। এই তিনটের মধ্যে যে কোনো একটা ওয়ালেটে আমরা রাখতে পারি টাকাটা। তাহলে কি হবে? তাহলে বট ট্রেডিং করে ওকে বাইট করে দেবো, ট্রেডিং করে করে প্রফিট দেবে। এটা আমার একটা পার্ট অফ বিজনেসের একটা পার্ট গেল। এবার সেকেন্ড পার্টটা আপনার কাছে অপশনাল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে আপনি না করতে পারেন। যেমন গুগল পে, ফোন পে একটা টাইম রেফারেল আর্নিং দিয়েছিল। আপনারা কম বেশি সবাই জানেন গুগল পে, ফোন পে, শুধু তাই না, বিভিন্ন অনলাইন অ্যাপস অনেক সময় রেফারেল আর্নিং দিয়ে থাকে। তো এই যে বিভিন্ন অনলাইন অ্যাপ রেফারেল আর্নিং দেয়, সেটা আমরা চাইলে করি, না চাইলে করি না। কেউ তো জোর নেই, বাধা নেই, করতেই হবে এমন কিছু কিন্তু ব্যাপার নেই, এমন কিছু কিন্তু ব্যাপার নেই। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি রেফারেল করি, অর্থাৎ আমাদের যখন প্রফিট আসবে, অবশ্যই আপনার প্রফিট হবে, তারপরে তার আগে কিন্তু কাউকে বলবেন না। আপনার প্রফিট হবে, আপনি দেখুন আপনার প্রফিট হচ্ছে, তারপরে বলবেন, তার আগে কিচ্ছু বলার দরকার নেই। এবং আপনার প্রফিট হলে আপনি তখন নিশ্চিন্ত হয়ে অন্যকে অবশ্যই বলবেন, কারণ মানুষ কিন্তু এতটাও স্বার্থপর হয়ে যায়নি আজ পর্যন্ত। কলি চলছে, ঘোর কলি চলছে ঠিক আছে, বাট এতটাও এখনো পর্যন্ত মানুষ স্বার্থপর হয়ে যায়নি যে নিজে প্রফিট করবে আর নিজের ভাইকে, আত্মীয় স্বজনকে বলবে না। তো সে কিন্তু বলেই ফেলবে। হ্যাঁ, কখন মানুষ বলে না, যখন থেকে প্রচন্ড চাপ নিতে হবে, তখন চাপ সামলাতে হবে, তাই বলে না। বাট এখানে কি হচ্ছে, চাপ সামলানোর তো কোনো গল্প নেই, বট ট্রেডিং করবে, প্রফিট সে করে দেবে, আপনার শুধু তাকে ইনফরমেশনটা দেওয়া। কি হচ্ছে, যেই মাত্র আপনি রেফারেল করবেন, কাউকে জানাবেন এই নিউজটা, যে দেখুন আমি ট্রেডিং করছিলাম, আজকে আমার 50,000 ফান্ড ছিল, যেটা ব্যাংকে রেখেছিলাম, ব্যাংক থেকে রেখে এখানে রেখেছি। আর আরো একটা প্লাস পয়েন্ট কি, ব্যাংকে আমাদেরকে ফিক্সড ডিপোজিট করতে হয়, ইয়ারলি ও 6% দেয়। আমরা এখানে কি পাবো? এখানে মান্থলি 5 থেকে 10% পাবো। আর ইয়ারলি যে কোথায় চলে যাবে সেটা আমি কিন্তু বলবো না। ইয়ারলি কোথায় চলে যাবে সেটা আপনারা নিজেরা দেখতে পাবেন, যে ইয়ারলি কোথায় যাচ্ছে। তাহলে আমাদের করণীয়টা কি, যে এই জায়গাটা আমি যখন কাউকে শেয়ার করছি, তখন পার রেফারাল আমি 30 ইউএসডিটি সেখান থেকে ক্যাশব্যাক পাচ্ছি। 30 ইউএসডিটি টু 70 ইউএসডিটি অ্যাজ পার আমার পজিশন, অ্যাজ পার পজিশন আমি কিন্তু 30 টু 70 ইউএসডিটি পাচ্ছি। V1, V2, অর্থাৎ এখানে যারাই বট ইউজ করছে, যারা রোবট ইউজ করে, তারা কিন্তু সাধারণ মানুষের ক্যাটাগরিতে পড়ে না, তারা ভিআইপি পার্সন হয়ে যায়। তাই ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন বলে তাকে গণ্য করা হয়। তিনি ভিআইপি 1 থেকে ভিআইপি 6 পর্যন্ত এখানে র্যাঙ্ক ওয়াইজ ডিভাইড করা হয়, 30, 40, 50, 60, 65, 70 এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয় টোটাল V1 থেকে V6 পর্যন্ত। এবং এর শুধু তাই না, আমরা যখন বটটা অ্যাক্টিভেট করি, আমাদেরকেও প্রফিট করিয়ে দিলে সেই প্রফিট থেকে কিছু কিছু পার্সেন্টেজ ওর ফুয়েল ফিও কাটে। কত? আমার ইনকামের 20%, আমার ইনকামের 20% ও ফুয়েল ফি কাটবে। সেই ফুয়েল ফিটা আমার এলওএস দের মধ্যে আবার 17%, প্রায় 12 থেকে 17% ডিস্ট্রিবিউট করে দেবে। তার মানে সেখান থেকেও আমার একটা আর্নিং এর ব্যবস্থা আছে। আমি যত রেফারেল করব, তারা যা ট্রেডিং করবে, সেই ট্রেডিং থেকেও আমি প্রায় 12% অ্যাবাভ প্রফিট পেতে পারি। আপনারা বলবেন যে রেফারেল তো ওয়ান টাইম, অবশ্যই রেফারেল ওয়ান টাইম, বাট পরবর্তী ইয়ারে যখনই সে আবার অ্যাক্টিভেট করাবে, তখন আবার রেফারেল, অর্থাৎ আবার অ্যাক্টিভেট করালো, আবার তার এগেনস্টে আমার কাছে কিন্তু ঢুকবে। যখন একটা মানুষ দেখবে আমি ব্যাংকের বদলে এখানে রেখে ইয়ারলি একটা ইনকাম করে নিচ্ছি, তখন সে কি পরবর্তী বছর আর অ্যাক্টিভেট করাবে না রোবটটা? অবশ্যই করাবে।
আপনাদের মধ্যেও অনেকেই রয়েছেন এখানে যারা হয়তো ভাবছেন যে আমি নিজেই করাবো, তো ঠিক তেমন আপনাদেরও যারা জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে তারাও কিন্তু এটাকে অ্যাক্টিভেট করাবে। এখান থেকে একটা হিউজ আর্নিং কিন্তু এখান থেকে একটা হিউজ ইনকাম এখানে জেনারেট হবে। আপনারা অনেকেই দেখেছেন, আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আমাদের গ্রেট আপলাইন জনি সিং স্যারের যে ইনকাম মাত্র 11 মাসে প্রায় 5 কোটি অ্যাভাব আর্নিং উনি করেছেন কেবলমাত্র রেফারেল থেকে। আর তাও কতজন উনি ডাইরেক্ট রেফার করেছেন? মাত্র 20 জন মেম্বার। হ্যাঁ, মাত্র 20 জন মেম্বারকে 21 জন, সরি মাত্র 21 জন মেম্বারকে উনি ডাইরেক্ট রেফার করেছেন, বাকি কিন্তু আর উনি রেফার করেননি। তাহলে আমাদেরও ওই কাজ অতটুকুই। 20 জনের একটা টিম, 20 জন ডাইরেক্ট হেড, 20 জন, তারপরে তো যা করেছে তারা করেছে, সে যত হোক 80,000 হোক আর 1 লাখ হোক, সেটা তারা করেছে। 20 জন তো তিনি করেছেন। এই যে টার্গেট, এইটুকু টার্গেট নিয়ে আমরা কিন্তু যদি কাজে নামি তাহলে দেখতে পাবো যে একটা হিউজ জায়গা হবে। আর কাজটাকে যখন ভালোবেসে ফেলবেন তখন তো বিরাট কিছু হতেই পারে। তো এখানে আমাদের কি করণীয়? মানুষকে ইনফরমেশনটা দেওয়া দরকার। ক্রিপ্টো মার্কেট সব সময় হাই থাকে না, আর সব সময় হাই থাকলে সেই মার্কেটে আমরাই তো লগ্নি করতে পারবো না। আর ক্রিপ্টো মার্কেট এমন একটা জায়গা, যদি আমরা মনে করি যে সমুদ্রের পাশে বসে আছি আর মনে করছি ঢেউটা কমুক, স্রোতটা কমুক, তারপরে স্নান করতে নামবো বা তারপরে আমি নামবো, তাহলে কোনোদিন যেমন নামা হবে না, এবং ক্রিপ্টো মার্কেটও তাই। যখন নাম্বার সেটাই রাইট টাইম, সেটাই রাইট প্ল্যাটফর্ম। তো এই জায়গাটা কেবলমাত্র সঠিক জায়গাটা বুঝে নেবেন যে কোন কারেন্সিটা সঠিক এবং কোন এক্সচেঞ্জটা সঠিক। আমাদের কিন্তু রয়্যাল কিউ ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জ বিনান্সে কাজ করছে, ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জ বিনান্স। আমি খুব ডিটেলসে আরো পরবর্তী যখন আপনারা শুরু করবেন, আপনারা ট্রেনিং নেবেন, তখন ডিটেলসে আমি বিনান্স কি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম সব কোনটা কি সমস্ত কিছু আমরা জানাবো, সমস্ত কিছু আমরা জানবো। বাট এইখানে আমাদের জানার যেটুকু বিষয় যে আমরা কি করে এখান থেকে একটা বাড়িতে বসে খুব সহজ উপায়ে আর্নিং করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু বট অ্যাক্টিভেট করে দিলে আমাদের ফান্ড আমাদের কাছে রাখলে ও ট্রেডিং করে প্রফিট দেয়। এইবার যেটা কম্পেয়ার করছিলাম, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হয়, ও 6% দেয়, এখানে তার চেয়ে অনেক বেশি দেয়। ব্যাংকে ফিক্সড ডিপোজিট আমি যখন খুশি তুলতে পারি না, তুলতে গেলে আবার মাইনাস হয়ে যায়, কিছু পার্সেন্টেজ ওরা কেটে নেবে। বাট এখানে কিন্তু আমি যখনই ফিক্সড ডিপোজিট করি আর যাই করি, এখানে ফিক্সড ডিপোজিট টার্ম ইউজ না করাই বেটার। এখানে আমরা যখনই রাখছি টাকাটা সেভিংস অ্যাকাউন্টের মতো, সেভিংস অ্যাকাউন্টের মতো আমার যখন মার্কেট অনুযায়ী, মার্কেট প্রাইস অনুযায়ী যেমন টাকা আছে আমি তেমন টাকা তুলে নিতে পারি। চাইলে আমি যে কোনো সময় যেমন প্রাইস অনুযায়ী যেমন টাকা আছে আমি কিন্তু তুলে নিতে পারি। তাহলে এই যে সুবিধা ক্রিপ্টোকারেন্সির জগতে, এবং আমি যে কোনো জায়গায় আজকে এখানে বসে আমেরিকা বলুন, লন্ডন বলুন, আমি যে কোনো জায়গায়, বাংলাদেশ বলুন, ভুটান, নেপাল, যে কোনো জায়গায় আমি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারি। আর ব্যাংকের কাছে ফান্ড ট্রান্সফারের দাবি নিয়ে গেলে তারা কত কিছু শুনিয়ে দেয়, এই সেই হ্যান ত্যান 12-17। ঠিক আছে, তা আমরা বাড়ি বসে এত সুবিধা পেতে পারি ক্রিপ্টোকারেন্সি থেকে। টেকনোলজিকে কিন্তু কখনো আটকে রাখা যায় না। আমরা দেখেছি যে যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি কম্পিউটারটাকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাটা শিখতে দেওয়া হবে না বলা হচ্ছিল। আমরা দেখেছি যে এটিএম কার্ড বলছে ভারতবাসী এটিএম কার্ড ইউজ করতে পারবে না। এরকম অনেক চ্যালেঞ্জেস এসছে, বাট কোনো দিন এটা হতে পারে না যে টেকনোলজিকে আটকে দেওয়া গেছে, কারণ টেকনোলজি মানুষ ইউজ করবেই, টেকনোলজি নিজের জায়গা নিজে করে নেবেই। তাহলে এই জায়গাটা আমাদের স্মরণে রাখা দরকার যে টেকনোলজিকে কিন্তু আটকে দেওয়া যায় না। তাই এই কারেন্সি আজকে না হোক আর 2 বছর পরে আমাদের ইউজ করতে হবে অ্যাজ এ জেনারেল ট্রানজেকশনের মাধ্যম হিসেবে। কারণ অলরেডি ভারত সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আগামী বছর ভারতবর্ষের ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসবে, যেটা ভারতবর্ষের ট্রানজেকশন করা হবে। কারণ বুঝে গেছে, সব জায়গায় সব সরকার বুঝে গেছে যে ক্রিপ্টোই আলটিমেট ফিউচার। তো থ্যাংক ইউ, আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই ছিল। এবার আপনাদের কিছু কোয়ারিজ থাকলে আপনারা বলতে পারেন।